প্রাচীন ভারতের ইতিহাসে না জানি কত কিছুরই নিদর্শন রয়েছে, যা ভারতের ইতিহাসের পরিবর্তনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করে চলেছে। তাদের মধ্যে একটি অন্যতম নিদর্শন হল ভারতের প্রাচীন ও ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি তৎকালীন সময়ে ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় আবাসিক শিক্ষাকেন্দ্র ছিল। আজকের ভিডিওতে আমি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে চলেছি যেটি জানলে হয়তো আপনারা কিছু চমকে যেতে পারেন। তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুর প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বৌদ্ধ ছাত্ররাই পড়াশোনা করত, কিন্তু পরবর্তীতে যখন এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল, তখন এটি সর্বসাধারণের জন্য হয়ে উঠল শিক্ষার একমাত্র কেন্দ্র। সেই সময়ে নালন্দা সর্বসাধারণের জন্য হলেও সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত হাতে গোনা মাত্র কয়েকজন। একথা আমি কেন বলছি, কারণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে বৌদ্ধ পণ্ডিতদের কাছে দিতে হতো প্রবেশিকা পরীক্ষা, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেউ পড়ার সুযোগ পেত এই বিশ্ববিদ্যালয়ে। বলে রাখা ভালো যে খ্যাতির ঊর্ধ্বগগনে থাকাকালীন নালন্দা ভারত ছাড়াও তিব্বত, চীন, কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে ছাত্ররা পড়তে আসত এই বিশ্ববিদ্যালয়ে। চীনা পর্যটক হিউয়েন সাংয়ের ভ্রমণ বিবরণী থেকে জানা যায় যে সেই সময়ে প্রায় 10,000 জন ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আসত। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা যদি তৎকালীন সময়ের নালন্দা বিশ্ববিদ্যালয়কে বর্তমানের কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করি, তাহলে বলা যায় যে এই বিশ্ববিদ্যালয়গুলি নালন্দার কাছে চুনোপুটি ছাড়া আর কিছুই নয়। এখন হয়তো আপনারা আমাকে একটি প্রশ্ন করতে পারেন যে আমি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো নামসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে নালন্দার কাছে কেন চুনোপুটি বলে আখ্যা দিয়েছি। এর কারণটা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে হয়তো আপনারা জানতে পারবেন যে আজ থেকে প্রায় 1500 বছর আগে নালন্দা শিক্ষানীতি এতটা উন্নত ছিল যে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস না হলে হয়তো ভারত আজ অন্যান্য উন্নয়নশীল দেশের তালিকায় শীর্ষে থাকত। কারণ তৎকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো গণিতশাস্ত্র, দর্শনশাস্ত্র, বেদ, ন্যায়শাস্ত্র, আয়ুর্বেদ এবং মহাকাশবিদ্যার মতো অত্যাধুনিক বিষয়, যা সেই সময়ের শিক্ষানীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এবং সেই সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ছিল 90 লক্ষ পাণ্ডুলিপি, যা বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নেই। আপনারা একবার ভেবে বলুন তো যে যেই সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সেই সময় কোনো কাগজপত্র ছাপার মেশিন ছাড়াই কিভাবে 90 লক্ষ পাণ্ডুলিপি ওই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এলো। হ্যাঁ, এই ঘটনাটি হলো একটি অন্যতম আশ্চর্যময় ঘটনা, যার কোনো সমাধান আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সে যাই হোক, এরপর আসি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণ সম্পর্কে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়কে 3 বার আক্রমণ করা হয়েছিল। প্রথম আক্রমণটি হয়েছিল 455 থেকে 570 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের শাসনামলে। সেই সময়ে মধ্য এশিয়ার আদিবাসী গোষ্ঠীর হুনরা নালন্দাকে আক্রমণ করেছিল, এবং দ্বিতীয় আক্রমণটি হয়েছিল গৌড়াধিপতি শশাঙ্কের নেতৃত্বে। ঐতিহাসিকরা মনে করেন যে শশাঙ্কের সঙ্গে রাজা হর্ষবর্ধনের রাজনৈতিক শত্রুতার কারণে এই আক্রমণটি করা হয়েছিল, যদিও এই আক্রমণের ফলে নালন্দার খুব একটা ক্ষতি হয়নি। আর তৃতীয় আক্রমণটি হয়েছিল তুর্কি হানাদার বখতিয়ার খলজির নেতৃত্বে, যিনি ভেবেছিলেন যে নালন্দার উন্নতি হলে ভারতে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা হ্রাস পাবে। সেই জন্য তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। ঐতিহাসিকরা বলেছেন যে বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়কে তো ধ্বংস করে দিয়েছিল, কিন্তু ধ্বংস করতে পারেনি এই বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্যকে, যা বর্তমানে ভারত সরকার কর্তৃক পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, এবং ধীরে ধীরে আবারও চালু করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। সাম্প্রতিক কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু দেশের সদস্যদের নিয়ে এই বিশ্ববিদ্যালয়টিকে পুনর্ভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।